বাচ্চাটাকে দেখে খুব কষ্ট হচ্ছিল আমার। দেখে মনে হচ্ছিল কতদিন, না দিন বললে ভুল বলা হবে, কত মাস অথবা কয়েক বছর ঠিকমতো খাবার জুটেনি তাদের। রেশমির চোখের তলায় একটা কালির আস্তরণ জমেছে, যেন কত রাত্রে ঠিকমতো ঘুমাতে পারেনি সে। পুড়ে ছাই হয়ে গিয়েছে। চোখে মুখে একটা পরাজিত সৈনিকের মতো হতাশার চাপ। খাওয়া শেষ করে বিল মিটিয়ে বললাম, এবার যাওয়া যাক। রেশমি বলল, তুমি তো কিছুই খেলে না। আমি বললাম, বাইরে খাওয়ার অভ্যাস আমার নেই। এমন বহুদিন কেটেছে, সকালে রান্না করেছি, অথচ আর্জেন্ট কল চলে আসার ফলে খাওয়ার ফ্রিজে রেখে বেরিয়ে যেতে হয়েছে। অফিসে 2 কাপ কফি আর 1 প্যাকেট বিস্কিটই কেটে গিয়েছেন কতদিন। আজও একদিন না হয় সন্ধ্যার বাড়ি ফিরে খেয়ে নেব। এখন বেরোনো যাক, নইলে তোমার যে জন্য আসা সেটাই তো বলা হবে না। আমরা বেরিয়ে ভিক্টোরিয়াম পৌঁছালাম। 3টে টিকিট কেটে ভিতরে যেতেই সবুজ মাঠ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল ছোট্ট মেয়েটি। মেয়েটি মাঠের মধ্যে খেলতে লাগলো। আমরা গিয়ে বসলাম একটা বেঞ্চে। কয়েক মুহূর্ত আমরা চুপচাপ বসে রইলাম। আজ প্রথমবার দেখলাম রেশমিকে মাথা নিচু করে থাকতে। অবশেষে আমি যেচেই কথা বললাম, যেমনটা আগে হতো। অভিমান করাটা ওর অভ্যাস ছিল, যদিও আজকের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি বললাম, হঠাৎ আমাকে মনে পড়লো কি করে? খুব দুর্বল স্বরে সে বলল, অনেকদিন আগে থেকেই তোমাকে আমি খুঁজছিলাম। তোমার ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছিলাম। আমি ওকে থামিয়ে বললাম, একটু ভুল হচ্ছে না কোথাও? রেশমি বলল, মানে? আমি বললাম, মানেটা খুব সহজ। বড়লোক বড় বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার আনন্দে তুমি তোমার জীবন থেকে এই গরিব যুদ্ধ করে জীবন অতিবাহিত করা একটা মানুষের ফোন নাম্বার কেউ কি সামলে রাখে? যাই হোক, ছাড়ো ওই সব কথা। এখন বলো কি দরকার? সে বলল, কোথা থেকে যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। আমি একটা চরম বিপদে পড়েই তোমার কাছে এসেছি। তুমি চাইলে আমাকে ফিরিয়ে দিতে পারো, তাতে আমি দুঃখ পাবো না, কিন্তু কথাটা তোমাকে জানানো দরকার, তাই আর কি। আমি বললাম, হয়েছে, এবার বলে ফেলো। যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে আমি চেষ্টা করে দেখব। কয়েক মুহূর্ত চুপ করে থেকে একটা বড় দম নিয়ে সে বলল, আমাকে একটা কাজ দেবে? দেখো, আমি আমার জন্য কাজ চাইছি না, একটা কাজ পেলে আমি মেয়েটাকে একটু ভালো করে রাখতে পারতাম, এই আর কি। আমি বললাম, কেন, তোমার হাজবেন্ড কিছু করে না নাকি? এবার ওর দু চোখ বেরিয়ে জল নেমে এলো। ওর সাথে আমার সম্পর্ক নেই, প্রায় 3 বছর হয়ে গেল। আমি বললাম, তোমরা তো প্রেম করে বিয়ে করেছিলে, তাহলে এমন কেন হলো? সে অনেক কথা, একদিন সময় করে বলবো। আচ্ছা, তোমার বাড়িতে কাজের লোক লাগবে না? তুমি যা দেবে তা আমি তাতেই রাজি, শুধু 2,000 টাকা আমাকে অগ্রিম দিলে খুব উপকার হবে। আমি বললাম, কি করবে 2,000 টাকা দিয়ে? সে মাথা নিচু করে বলল, বাড়ি ভাড়া বাবদ 1,000 টাকা, আর 1,000 টাকা হাতে রাখতাম, এই আর কি। দুটো বাড়িতে কাজ করছিলাম। গত মাসে তারা কলকাতা ছেড়ে দিল্লিতে শিফট করেছে। ভেবেছিলাম এর মধ্যে 2-1টা বাড়িতে কাজ ধরে নেব, কিন্তু সেটাও হলো না। বাবা মাঝে মধ্যে কিছু টাকা পাঠাতেন, কিন্তু হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ায় এ মাসেও সে কিছু দিতে পারেননি। আর এই টাকাটা না পেলে আমার আমার খুব বিপদ হবে। আমি বিষয়টা এড়িয়ে বললাম, মেয়ের নাম কি? ও বলল, সাজ। আমি ডাকলাম, সাজমা, একবার এদিকে এসো। আমার আমরা এখন ভিক্টোরিয়ামের ভিতরে যাব। ওখানে অনেক কিছু দেখার বই রয়েছে, ওগুলো দেখে তোমার ভালো লাগবে। মেয়েটি ছুটে আসলো আমার কাছে। আমি ওকে কোলে নিয়ে প্রশ্ন করলাম রেশমিকে, ওকে পড়াশোনা করাচ্ছ নাকি? হ্যাঁ, ও বলল, একটা সরকারি স্কুলে পড়ে। কথাটা বলে মাথা নিচু করে নেয় রেশমি। আমি বললাম, এতে লজ্জা পাবার কি হয়েছে? আমরা কি সরকারি স্কুলে পড়ে মানুষ হইনি? চলো ওকে ভিতরটা দেখিয়ে নিয়ে আসি। উঠে দাঁড়ালো রেশমি, মাথা নিচু করে বলল, একটা কাজের ব্যবস্থা? আমি বললাম, ওভাবে তো বলা সম্ভব নয়। এখান থেকে আমি তোমার বাড়িতে যাব, সেখানে গিয়ে তোমার বাড়িওয়ালার সাথে কথা বলে তার হাতে টাকাটা দেব। এখন চলো। সে সে একটু খুশি হয়ে বলল, তাহলে তুমি কাজটা আমাকে দিচ্ছ? আমি বললাম,
আমি সে কথা কোথায় বললাম? আগামীকাল আমি একটু বাইরে যাচ্ছি, দিন সাতেক থাকছি না, কাজের বিষয়টা ওখান থেকে ফিরেই দেখব। তবে বলেছো যখন একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সে বলে, কিন্তু এভাবে তো টাকা আমি নিতে পারবো না। আমি বললাম, দেখো এটা আমি তোমাকে ধার হিসাবে দিচ্ছি, তারপর আমি ফেরি, তখন তুমি না হয় আমার আমার বাড়িতে কাজ করে শোধ করে দিও। দেখো, এখন আমি প্রচণ্ড প্রফেশনাল, 7 দিন থাকবো না, অথচ এখন যদি তোমাকে আমি জয়েন করাই তাহলে এই 7 দিনের টাকাটা আমার অযথা খরচ হবে, সেটা বোকা মানুষ ছাড়া কেউই করবে না। এবার যাওয়া যাক। এবার সে চলতে চলতে বললে, তুমি এত হিসাবি হয়ে গিয়েছ। আমি বললাম, আমি হইনি, এই সমাজ আর এখনকার লোকজন আমাকে বুঝিয়ে দিয়েছে টাকার মূল্যটা ঠিক কোথায়। মৃত্যুর পরে যেটার এক করোনাও মূল্য নেই, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে সর্বশক্তির অধিকারী।